রাজস্ব বোর্ড যেন মতিউর তৈরি কারখানা, জব্দ এনবিআরের আরেক কর্মকর্তার স্থাবর সম্পত্তি, অবরুদ্ধ 14 জনের 87টি ব্যাংক হিসেব। বিপদে মতিউরের আত্মীয় স্বজন, হঠাৎ করেই বাবার প্রতি মেয়ের ক্ষোভ প্রকাশ্যে স্ত্রী লাকি। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজেন তারা ভুল পথে হাঁটছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইকেল র্যালিতে বললেন কাদের। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত 3, দমকল কর্মীদের 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এবং বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে, বেপরোয়া মিল মালিকরা, বাস্তবায়নের কাজ চলছে দাবি প্রশাসনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড যেন মতিউর তৈরির কারখানা। এবার জব্দ হলো এনবিআরের আরেক কর্মকর্তার ব্যাংক হিসেব। দুদকের অনুসন্ধানী রিপোর্টের ভিত্তিতে বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই কর্মকর্তা সহ মোট 14 জনের 87টি ব্যাংক হিসেব ফ্রিজ করা হয়েছে। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। অনুসন্ধানে বেরিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক থলের বেড়াল। মতিউরের ছাগল কাণ্ডের পর এবার দুদক জালে ধরা পড়েছে আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। তার বিরুদ্ধে রয়েছে বিশাল দুর্নীতির অভিযোগ। মানি লন্ডারিং, ঘুষের বিনিময়ে কর কর্মকর্তাদের বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয় ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ সহ রয়েছে এর মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অবৈধ এই অর্থের বিনিময়ে স্ত্রী শ্বশুরের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় কিনেছেন বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি, প্লট, জমিজমা সহ নামে বেনামে কিনেছেন কোটি কোটি টাকার সঞ্চয়পত্র। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালতে শুনানির পর দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলের আবেদনের প্রেক্ষিতে ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 6,96,00,000 টাকা এবং ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে 2,55,00,000 টাকা অবরুদ্ধ করেছেন আদালত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের আত্মীয় স্বজনের আইসি জীবন এখন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। বিপদে পড়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর, কিন্তু পাশে নেই পরিবার। উল্টো বাবার প্রতি ক্ষোভ জানিয়ে কেটে পড়েছেন কানাডায় বিলাসী জীবন কাটানো মেয়ে ফারজানা রহমানের পিতাও। মতিউর কাণ্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে তার হজের একটি ছবিও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইপসিতা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর প্রথমে বাবার পক্ষ নিয়ে কথা বললেও পিতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর অবস্থান পাল্টাচ্ছেন তিনিও। যার টাকায় কানাডায় তার বিলাসবহুল জীবন, সেই বাবাকেই দোষারোপ করছেন ইস্পিতা। স্বজনদের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতিউর ধোঁকা দিয়েছেন উল্লেখ করে ছেড়ে না দেওয়ার হুমকিও দেন ইপসিতা। আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রতি করা। আমার তার উপর জিদ, সে আমার মারে ধোঁকা দিছে, সে আমারে ধোঁকা দিছে, আমার ভাইরে ধোঁকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোঁকা দিছে। আমি তাকে ছাড়ব জীবন না। এক ছাগলেই শেষ মতিউর। আয়ের বিপরীতে তার এবং তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের পদও। স্থগিত হয়েছে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এমন অবস্থায় বিপদ থেকে রক্ষায় দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর। সবশেষ কাস্টমসের সহকর্মীদের পাশে চান তিনি। অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। এদিকে রাজস্ব কর্মকর্তা হয়েও ফাঁকি দিয়েছেন বিপুল পরিমাণ রাজস্ব। শুধু রাজধানীর পূর্বাচলে দলিল রেজিস্ট্রির সময় জমির মূল্য কম দেখিয়ে স্বামী স্ত্রী মিলে ফাঁকি দিয়েছেন 1,54,36,000 টাকার বেশি রাজস্ব।
ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির অডেল সম্পত্তির তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকি। পরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এত আলোচনার মাঝে খোঁজ মিলছে না মতিউরের। তবে সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তার হজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। দলের ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে বছরব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন। রাজধানীতে বাইসাইকেল র্যালির উদ্বোধন করে কথা বলেন ওবায়দুল কাদের। জয় যাদবের রিপোর্ট। প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপনে এবার ব্যতিক্রমী আয়োজন আওয়ামী লীগের। তরুণ প্রজন্মকে মুজিব আদর্শে উজ্জীবিত করতে শুক্রবারের বৃষ্টি ভেজা সকালটা অন্যরকম। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বের হয় বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি খামারবাড়ি, আগারগাঁও, মিরপুর রোড ঘুরে শেষ হয় ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে। অংশ নেন হাজারেরও বেশি সাইক্লিস্ট সহ দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের ৭৫ বছর পূর্তিতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে বছর জুড়ে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এটি কারো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। আমরা বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। আমরা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে। তিনি বলেন, বিদেশে প্রভু বিএনপির আছে, আওয়ামী লীগের নয়। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা আবারও ভুল পথে হাঁটছে। তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ করেছে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। হত্যার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মোটিভ বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে বাঁচতে পারেননি। দীর্ঘ সময় পার হলেও আনার হত্যার মূল কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তাদের দাবি, কিলিং মিশনে অংশ নেওয়া ৭ জনকে গ্রেফতার করেছেন তারা। আর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজকে ৬ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল শাহাজি ও মুস্তাফিজুর রহমানকে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আসামিরা নিজেদের পরিচয় লুকিয়ে ওই মন্দিরে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। এমপি হত্যায় সরাসরি জড়িত ৭ জন সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হত্যার রহস্য। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে মামলার তদন্ত চলছে বলে জানান ডিবি প্রধান। তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ভারতের সহযোগিতা
হয়েছে বলেও জানান তিনি। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এদিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে তাদের 6 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মে মাসে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করে ঘাতকরা, তবে এখনো তার মরদেহ মিলেনি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মোহাম্মদিয়া প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন 3 জন, আহত আরও কয়েকজন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 1:35 দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 8টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত 3:30টার পর যোগ দেয় আরও 2টি ইউনিট, তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। ওগুলা আমি আজকে শুক্রবার বৃহস্পতিবার বাড়ি চলে গেছি, আমি বাড়িও গেছি, বলতেছে দোকানে আগুন লাগছে নিচে 2 তলায়। তখন আমি শুনছি আর কি ও 5 তলায় থাকে, আমি বলছি তুই 6 তলায় বের হয়েছে। তো বলছি আধা ঘন্টা কথা বলছি, ও বাথরুমে ঢুকে বসে আছে কি আমার ওখানে। কি নাম ওর? কজন লাশ নিয়ে আসছেন? আমি আনছি 2টা, আমরা কিন্তু 4 জন, আর 2 জন শরীর নিয়ে আহত আর কি। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানী, তৈরি হয় চরম জলাবদ্ধতা। এরই মধ্যে 2 সিটি কর্পোরেশন ড্রেন ও খাল পরিষ্কার সহ নানা উদ্যোগ নিলেও তাদের নজরে আসেনি ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই ফ্লাইওভার থেকে পানি পড়ে সরাসরি সড়কে, ফলে জলাবদ্ধতা সহ তৈরি হচ্ছে খানাখন্দ। রক্ষণাবেক্ষণের অভাবে পানি নিষ্কাশনের পাইপেও জন্ম নিচ্ছে বড় বড় বটগাছ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের যোগাযোগ অবকাঠামো। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দেখে মনে হচ্ছে ঝর্ণাধারা বইছে রাজধানী জুড়ে, তবে এটি কোনো ঝর্ণাধারা নয়। যোগাযোগ খাতে যুক্ত হওয়া ফ্লাইওভার থেকে সড়কে বৃষ্টির পানি পড়ার দৃশ্য। রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা আরও বাড়াচ্ছে। বৃষ্টির পানি সরাসরি সড়কে পড়ায় তৈরি হচ্ছে খানাখন্দ, কারণ হচ্ছে জনভোগান্তির। ফ্লাইওভার সব পাইপটা দেখছেনি, সব পাইপ থেকে পানি বাইর হয়। কোনো পাইপের ফ্লাইওভারের একটা দায়িত্বশীল লোক আছে, তাদের তো একটা কাজ নাই, তাদের কি কাজ এটা দেখতে পারে না। এই পানি যদি এখানে জমে তো 2-4 দিকে দিয়ে পানি যায়, যদি এক জায়গায় মোচক মার্কেটের দিকে যদি পানি পড়ে, পানি তো উপর থেকে বন্যা, নিচে থেকে বন্যা, চারোদিকে খালি বন্যায় বন্যায়। ফ্লাইওভার থেকে যে নিচে পানি পড়ে, এটা যদি ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশনে যদি ড্রেন করা হতো সুন্দর কইরা, তাহলে দেখা যায় যে নির্দিষ্ট স্থানে পানিগুলো পড়তো। ফ্লাইওভার উপর দিয়ে যে পানিটা জমে নিচে পড়ে, এই পানিটা কোথায় যাবে? নিচের পানিটা তো যেতে পারে না, তারপর ফ্লাইওভারের পানি, তারপর এখানে কত ডাবল পানি সৃষ্টি হলো, উপরের ফ্লাইওভারের পানি, নিচের পানি। ফ্লাইওভারগুলোয় যে পানি নিষ্কাশনের পথ ছিল তার বেশিরভাগই এখন অযত্ন অবহেলায় কোনো কাজে আসছে না। কোনো কোনো ফ্লাইওভারের নিচে পানি নিষ্কাশনের পাইপের মধ্যে জন্মেছে বটগাছও, আবার কোনো কোনো অংশের পাইপ ভেঙে পড়েছে। এমন বেহাল দশার পরও ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে গণমাধ্যমের কাছে বরাবরের মতো কর্মকর্তাদের আশ্বাস, খুব শীঘ্রই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। আমাদের অংশে আমরা এটিকে জানেন যে এটিকে নান্দনিক করার জন্য একটি প্রকল্প আমরা অলরেডি করছি। আমার যতটুকু জানা মতে এরকম বটগাছ জন্মানো নেই, তবু আমরা আপনাদের আবার খতিয়ে দেখব, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর পাইপের বিষয়গুলো হয়তো বলতে পারেন যে কারণ অনেক দিন রাস্তা নির্মিত হয়েছে, সেখানে কিছুটা পরিবর্তন কি বলে যে পুরাতন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটি রিপ্লেসমেন্টের বিষয়গুলো আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বড় বড় বিনিয়োগ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে টেকসই হচ্ছে না। বর্তমানে যে ফ্লাইওভারগুলি ঢাকার কেন্দ্রস্থলে হয়েছে, এগুলি কিন্তু মেইনটেনেন্স প্র্যাকটিস নাই বললেই চলে। জলাবদ্ধতার উপরেও কারণ হচ্ছে, নিচেও কারণ হচ্ছে, এবং আমাদের সড়কগুলি টেকসইয়ের যেই
উন্নয়নের ভূমিকাটা রাখার কথা, সেখানে একটা অন্তরায় হচ্ছে। ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত সিটি কর্পোরেশনের পদক্ষেপ চান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বস্তার গায়ে মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করলেও এ পর্যন্ত বাজারে তার বাস্তবায়ন নেই। সিদ্ধান্তের 2 মাস পেরিয়ে গেলেও হাতে গোনা 2-1 মিল মালিক আংশিক বাস্তবায়ন করলেও বাকি মালিকরা আছেন নিয়ম না মানার তালিকায়। প্রশাসন বলছে সরকারের নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। ফলে চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। গত 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও তার 2 মাস পেরিয়ে গেলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে হাতে গোনা 2-1 মিল মালিক আংশিকভাবে তথ্য লেখা শুরু করলেও অধিকাংশ মিল মালিকরাই বস্তায় এসব তথ্য ছাড়াই সরবরাহ করছেন চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পয়লা বৈশাখ থেকে ঠিক আছে, চাউলের যেমন নাম, চাউলের দাম এবং চাউলের তারিখ দেওয়ার কথা ছিল মিল মালিকদের, সেটা মিল মালিকরা 2 মাস পার হয়ে গেলেও সেটা কিন্তু করে নাই। রেখা তো নেই, আরও দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন হাতে গোনা 2-1 বাদে খাজানগরের মিলগুলোতে এখনও বস্তার গায়ে তথ্য লেখা শুরু করেননি মিল মালিকরা। তাই আগের মতোই তথ্য ছাড়াই বস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে চাল। সবে মাত্র কয়েকটা মিলের লিখিত পাচ্ছি এবং বেশিরভাগ মিলই এখনো লেখি নাই। মিনিকেটের কিছু বস্তায় ওরা দামটা লিখছে, রেটও নাই, ধানের নামও নাই। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 2 মাস পার হয়ে গেলে করছি না, এই জন্য যে আমাদের কাছে সহজ কোনো এখন পর্যন্ত আমরা পাই নাই। সাল দিলে ভালো, যে 24 সাল পার হয়ে গেলে 25 সালে চালের বস্তাটা যদি বিক্রি থাকে হয় তাহলে বলা যাবে যে চাল আপনার ডেট পার হয়ে গেছে। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে, আর কেউ কেউ এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের দাম নির্ধারণ সহ নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সরকারের বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও শতভাগ কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে ভারত, 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা আজকার। বাগেরহাটের শরণখোলার রায়ন্দা 5 রাস্তা মোড় এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 20টি দোকান। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 1 ঘন্টার চেষ্টা ও মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি আগুনে অন্তত 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ঠিক সময় পৌঁছেছেন তারা। বাইকুল নামে যাই কি খালি ধোয়া উঠতেছে, ধোয়া আর আগুনের গোল দিয়ে উঠতেছে। আমরা বাড়ি থেকে দৌড়িয়ে এই যে অবস্থা আছে এই বছর বালতি লইয়ে গালারগুলো লই এই বছর দৌড়িয়ে। ফায়ার সার্ভিসের এই যে গরমের কারণে রাস্তার ব্যবসায়ীরা নিঃস্ব। এই ব্যবসায়ীদের মধ্যে আমারও একটা গুদাম এবং একটি ঘরও পুরে শেষ। ফায়ার সার্ভিসের যে 40 মিনিটে তাদের কোনো তৎপরতা নাই। পুরো পাম্প সেট করছে, পাম্পে পানিতে কাদা, মেশিন ফেলাইছি, মেশিন কাদায় বুঝে গেছে, পাম্প উঠতে দেরি, পানি দেরি হয়। মেশিন ফেলছে, মেশিন কাদায় পুড়ে গেছে, পুড়ে খালি দেখা যাচ্ছে পানি কিন্তু কাদা। একটু সমস্যা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি। আবার এখন নিয়ন্ত্রণে পুরোপুরি।
এবার আমরা জানবো বাজার পরিস্থিতি এবং নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, কেমন দেখছেন নিত্য পণ্যের বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের পরে থেকে আসলে মুরগির বাজারে কিছুটা স্বস্তি মিলল, কিন্তু আসলে গরুর মাংস, ছাগলের মাংস, ডিম এবং মাছের এবং সাথে কিন্তু সবজির বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু এখনো কিন্তু কাটেনি। অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে সবজির বাজারের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এমনি করে কিন্তু গরুর মাংস কিন্তু আসলে কিছুটা দাম কমার কথা, কিন্তু আজকে সকালে আমি যে জায়গায় আছি এই জায়গায় আসলে খোঁজ নিয়েছি যে গরুর মাংসের দামও কিন্তু আসলে 750 টাকা কেজি দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে মুরগির মাংস কিছুটা, অর্থাৎ দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা এবং কাটা যেটা ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে 270 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এমনি করে কিন্তু আসলে মাছের বাজারে কথা বলি, যদি মাছের বাজারে কিন্তু আসলে দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই, কাতল যেগুলো মাছ বলি, সেই মাছগুলো কিন্তু আমরা দেখেছি যে আসলে প্রায় 350 থেকে 400 টাকা কেজি দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। অর্থাৎ ঈদকে যখন মানুষের মাংস খেতে খেতে মুখ অন্যদিকে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু মাছের দিকে, সবজির দিকে মানুষ কিন্তু বেশি ধাবিত হয়েছে। সেই তুলনায় কিন্তু আসলে সবজির বাজার এবং মাছের বাজার, আমরা গতকালকে যদি খবর নিই, আলুর বাজারে আলু প্রায় বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা এবং পেঁয়াজের কেজি কিন্তু 80 টাকা ধরে, মরিচের কেজি কিন্তু 120 টাকা ধরে। এমনি করে কিন্তু কল্লার কেজিও যদি বলি সেটিও 60 টাকা, কায়তার কেজি সেটি বিক্রি হচ্ছে 40 টাকা করে, 40 টাকা। এমনি করে কিন্তু প্রত্যেকটি সবজি, বিশেষ করে শাকের ক্ষেত্রে যদি বলি, শাকেও কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা গতকালকে দেখেছি। এদিকে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজারে বা মনিটরিং ঠিকমতো না থাকার কারণেই কিন্তু আসলে বাজারের যে উদ্যোগগামী সেটি কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু বলছে যে আসলে গরুর দাম এবং ছাগলের দাম বৃদ্ধি, যেই কারণে কিন্তু আসলে বাজারে এসব জিনিসের দাম বৃদ্ধি। এদিকে সবজির কথা যদি বলি, সবজির কথা বলছে যে আসলে যারা বিক্রেতা তারা বলছে যে আসলে অতি বৃষ্টির কারণে কিন্তু আসলে সবজি নষ্ট হয়েছে, যেই কারণে কিন্তু আসলে বাজারে উৎপাদন কম, সেই কারণে কিন্তু আসলে দামের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে ক্রেতারা বলছে যে আসলে এটা বৃদ্ধি উৎপাদন যে হিসাবে মাছের হয়, এখানে উৎপাদিত মাছ এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু আসলে আমরা জানি যে দেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে যায়, কিন্তু এখানকার মাছের দাম কিন্তু কিছু কমছে না। কিন্তু সবজি কিন্তু এখানে অধিকাংশ, যদি বলি পঞ্চগড়ের হাড়িভাষা এবং বদা উপজেলার যদি শমশেরনগর বলি, আসলে এই দুটি গ্রাম কিন্তু আসলে সবজির গ্রাম হিসাবে বলে সারা বছরেই কিন্তু এখানে আসলে সবজির উৎপাদন হয়ে থাকে, যেই কারণে কিন্তু আসলে এখানে সবজির দাম কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে থাকার কথা, কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে এখানে সহনীয় পর্যায়ে নেই। ক্রেতারা বলছে যে আসলে প্রশাসনের নিয়মিত মনিটরিং কিন্তু এখানে হচ্ছে না। ঈদের পর থেকে আসলে এখানে কোনো মনিটরিং না থাকার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে কিন্তু আসলে দাম কিন্তু তাদের মতো করে রাখছে। অর্থাৎ এখানে ক্রেতারা আছে তারা কিন্তু আসলে এক প্রকার ব্যবসায়ীদের কাছে জিম্মি। ব্যবসায়ীরা কিন্তু আসলে বলছে বলে না, বাজারেই আসলে উদ্যোগামী, যে কেমন এই দাম বেশি। অর্থাৎ যতই দিন যাচ্ছে, অর্থাৎ যতই বর্ষা আসছে, বর্ষার পরে কিন্তু আসলে দাম কিন্তু হু হু করে বাড়ছে। অর্থাৎ প্রত্যেকটি সবজি বলেন, মাছ বলেন এবং গরুর মাংস, খাসির মাংস, সব জিনিসের দাম কিন্তু আসলে সাধারণ যে ক্রেতারা তাদের একেবারে নাগালের বাইরে। এখন ক্রেতারা বলছে যে আসলে এটি কিন্তু আসলে বাজার মনিটরিং জরুরিভাবে দরকার হয়েছে। ভোক্তা অধিকারের কথা যদি বলি, ভোক্তা অধিকারকে আসলে 3 মাসও একদিনও দেখা মিলে না বলে এরকম অভিযোগ সাধারণ ক্রেতাদের। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। দেখছেন সংবাদ সকাল। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 68 রানে হারিয়েছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল। আকসার প্যাটেল ও কুলদীপের স্পিন ভেলকিতে কুপকাত হয়েছে ইংলিশ ব্যাটাররা।
3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আকসার। তৌসিফুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। এবারের আসরে গ্রুপ পর্বে 3 জয় পেলেও সামগ্রিকভাবে খুব একটা ভালো কাটেনি বাংলাদেশ দলের। বিশেষ করে সুপার 8-এর প্রথম 2 ম্যাচে বাজেভাবে হারে টাইগাররা। এরপরও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও জিততে পারেনি শান্তর দল। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলেন পেসার তাসকিন আহমেদ। দলের পারফরমেন্সে দল এবং ভক্তরা হতাশ বলে জানান তিনি। পাশাপাশি সেজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি কথা বলেন শেষ ম্যাচের পরিস্থিতি নিয়েও। এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। সংবাদ সকালে আরো থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘনিষ্ঠ জনই বসছেন ক্ষমতায়, ধারণা বিশ্লেষকদের। সাদিক এগ্রোতে অভিযানের পরদিনই ফের ওই এলাকা দখলে নিয়েছে মালিকপক্ষ। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইসরাত, গতকালকে কিন্তু একদমই সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন এখানে অভিযান চালিয়েছে, উচ্ছেদ চালিয়েছে, এবং রাতের মধ্যে এখানে কিন্তু আবার দখলের একটি চেষ্টা চলেছে। সেই চিত্রটি কিন্তু আমরা সকালে এসে দেখেছি। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পাশে এই মুহূর্তে এই যে দড়িগুলো দেখছেন এবং এই যে বাঁশগুলো রয়েছে, এই বাঁশ এবং দড়ি দিয়ে এখানে কিন্তু আরেকটি আবার সীমানা প্রাচীর তৈরি করা হয়েছিল। যে সীমানাটি আসলে এই যে সাদেক এগ্রো, গতকালকে যে সাদেক এগ্রোর যে অংশ ভাঙা হয়েছে সেই অংশ থেকে অনেকটা দূর কিন্তু তারা চলে এসে এই যে সীমানাটি তারা রাতের মধ্যেই তৈরি করেছিলেন। এবং আমরা যখন এখানে এসেছি, এখানে এসে কিন্তু দেখেছি যে সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু এখানে সকালে আবার এসেছেন। তারাও কিন্তু অনেকটা অবাক হয়েছেন যে রাতের মধ্যে তারা আবারও দখলে গিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে খালটির যে অপর প্রান্তে কিন্তু ইউল্যাব রয়েছে। সেই ইউল্যাবের যে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ইউল্যাবের এই খালের পাশে কিন্তু নিরাপত্তা রক্ষীরা, তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা এখানে রয়েছেন, এবং তারা যেটি করেছেন যে তাদের যে অংশ, সেই অংশ থেকে অনেকটা বেরিয়ে এসে কিন্তু রাতের মধ্যে একটি টিনের বেড়া তৈরি করেছিলেন। সেই টিনের বেড়াটি আমরা দেখেছি যে সকালে কিন্তু আমরা আসার পর যখন আমরা ছবি নেওয়া শুরু করেছি, তার কিছুক্ষণের মধ্যে তারা আবারও শ্রমিক নিয়ে এসে তারা সেগুলো খুলে নিয়ে গেছে। এখানে একদমই বাঁশের বেড়া তৈরি করে, বাঁশ টিনের বেড়া তৈরি করে খালের ভিতরে পর্যন্ত চলে এসেছিল। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে তাদের যে শ্রমিক তারা এখানে রয়েছেন, তাদের যে নিরাপত্তা রক্ষী তারা এখনো এখানে অপেক্ষা করছেন। তো আসলে এই যে বিষয়টি, এটি কিন্তু একটি অবাক করার মতো বিষয় যে গতকালকে সন্ধ্যা পর্যন্ত যেখানে উচ্ছেদ অভিযান চললো, সেই উচ্ছেদ অভিযানটি শেষ না হতেই আবারও দখলের চেষ্টা। এভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে খালের উচ্ছেদ অভিযান এবং খনন শেষে যে নাব্যতা ফিরিয়ে আনা, সেটা কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার হয়ে পড়বে। এবং সেই জায়গা থেকে আরেকটি ব্যাপার কিন্তু স্পষ্ট যে এই যে সাদেক এগ্রো, তাদের যে একটি বেপরোয়া আচরণ, সেটিও কিন্তু আবারও আমাদের সামনে প্রতিফলিত হয়েছে। আমরা যদি এখানকার একজনের, আমরা এখানকার মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে আপনি কি দেখেছেন যে আসলে টিনের বেড়া দিয়েছিল কিনা এবং কিভাবে আবারও দখলের চেষ্টা? না, দখল তো অভিযান যতক্ষণ শেষ হবে না অতদিন দখলের চেষ্টা করার প্রশ্নে আসে না। অভিযান তো সিটি কর্পোরেশন এখন শেষ করে নাই, কালকে শুরু করছিল, কালকে আমরা দেখছি অভিযান চলতেছে, আজকেও হয়তো অভিযান চলবে। অলরেডি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আসছে, কাজ চলতেছে। দখলের চেষ্টা তো এখনো চোখে পড়বে না,
আমরা দেখলাম যে টিনের বেড়া বা এগুলো আসলে কারা করলো? টিনের বেড়া তো এগুলি রাত্রে মনে করেন যারা মনে করতেছে যে আমাদের কাগজ আছে, আমাদের জায়গা বৈধ আছে, তারা হয়তো ব্যারিকেড দিচ্ছে, তাদের জায়গা সেভ করতেছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে গতকালকে অভিযানে যা যা ভেঙে দিয়েছিল সেই জায়গা থেকে আবার কারা দখলের চেষ্টা করছে এখানে? এটা হলো আপনার যে মিনা বাজারের মানুষ, তার লক্ষ্মী টক্ষি, আবার কত লেবার মিস্ত্রি আনছে রাতারাতির মধ্যে, আবার এটা টিনের বেড়া দিয়ে ঘেরাও রাতারাতির মধ্যে। সকালবেলা আবার এগুলা এখানে বস্তিবাসী মানুষ চিলাচিলি করছে, তারা তাও বেড়া খুলে নেয়। কিছুক্ষণ আগে আপনাদের লোকরা এসে এটা বেড়া ভাঙ্গাভাঙ্গি করছে, মিনা বাজার ওনারা এটা দখল করছে। তারা যেটি বলছেন যে এখানে মিনা বাজারের যে যারা রয়েছেন তারা কিন্তু আবারও দখলের একটি চেষ্টা তারা চালিয়েছেন। এই মুহূর্তে এখানে কিন্তু এখনো একটি টিনের বেড়া এখানে পড়ে রয়েছে। এটিও কিন্তু আসলে আবারও যে দখলের চেষ্টা সেটির কিন্তু কিছু ক্ষুদ্র অংশ এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন সকালে এসেছি তখন কিন্তু পুরো অংশটিতে আবারও টিনের বেড়া আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই জায়গাটি থেকে আমাদের ক্যামেরা দেখে কিন্তু তারা আবারও সেই বেড়াগুলো তড়িঘড়ি করে আসলে খুলে নিয়ে গেছে। আর সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু তারা যে অংশটি একদমই ফাঁকা করা হয়েছে সেই জায়গাটিতে কিন্তু এখন খাল খনন করার কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। নদীর ভিতর থেকে আসলে খালের ভিতর থেকে আসলে মাটিগুলো তুলে তারা কিন্তু পাশে এই মুহূর্তে রাখছেন এবং সেই মাটিগুলো কিন্তু তারা পরে এখান থেকে সরিয়ে নেবেন এবং সেই জায়গা থেকেই বলা চলে যে এভাবে যদি আবারও দখল করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবারও উচ্ছেদ অভিযান ছাড়া কিন্তু আসলে এই খালটি খনন করা আসলে সম্ভব হবে না এবং এই যে বাধা, এই বাধা উপেক্ষা করে আসলে কাজ করা কিন্তু একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানকার যে সিটি কর্পোরেশনের যে এই মুহূর্তে খাল খননের যে নেতৃত্ব দিচ্ছেন সিটি কর্পোরেশন অঞ্চলের যে 6 অঞ্চলের যে বজ্র প্রধান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, তিনি গতকালকে যে উচ্ছেদ অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সাথে তিনি কথা বলেছেন। তিনি হয়তোবা কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং আবারও ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং দেখবেন আসলে যে কারা এই দখলগুলো করার চেষ্টা করছে এবং কিভাবে তারা দখল করার চেষ্টা করেছে। গতকালকে অভিযানের মধ্যে কিন্তু আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তিনি কিন্তু ম্যাপ ধরে নদীর যে পরিধি সেই পরিধি মেপে একদম তারপরে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আজকে যারা আবারও দখল করছে তারা কিন্তু নিজেদের জায়গা বলেই আবার দখল করছে। সেক্ষেত্রে তারা কিন্তু গতকালকে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, সার্ভেয়ার এসেছেন, তাদের সাথে কিন্তু তারা কোনো কথা বলেননি, তাদেরকে কোনো কাগজপত্র দেখাননি। তাহলে নিশ্চিতভাবে আসলে বলা যায় কিন্তু যে যারা এই মুহূর্তে এই যে দখল কার্যক্রমটি চালাচ্ছে তারা আসলেই দখলদার এবং তাদের আসলে চিন্তা ভাবনা হচ্ছে যে এই জায়গা থেকে সিটি কর্পোরেশন বা আমাদের মিডিয়া কর্মীদের যখন নজরটি চলে যাবে সেই মুহূর্তে কিন্তু তারা আবারও দখলে যাবেন এবং এই যে দখল সেটি কিন্তু খাল খনন করার পরেও যদি তারা আবারও দখলে যান সেক্ষেত্রে কিন্তু এই যে খাল খননের যে চেষ্টা সেটি কিন্তু সম্পূর্ণ বিফলে যাবে এবং খাল দখল হয়ে গেলে কিন্তু এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটির উপরে প্রভাব পড়বে এবং সেই প্রভাব কিন্তু জলাবদ্ধতা তৈরি করবে এবং মানুষের দুর্ভোগ কিন্তু শুধুমাত্র যে এই খাল পারে বা এখানকার মানুষের উপর পড়বে সেটি কিন্তু না, পুরো নগরবাসী কিন্তু এই যে যখন পানিতে যখন নিমজ্জিত হয়, অল্প বৃষ্টিতে যখন পানি জমে যায় সেই সমস্যাটিতে কিন্তু তারা পড়েন। আমরা গতকালকে দেখেছিলাম যে সাদেক এগ্রোর যে অংশটি ভেঙে ফেলা হয়েছে সেই জায়গাটি থেকে কিন্তু তাদের যে পশুগুলো রয়েছে, তাদের যে ছাগলগুলো রয়েছিল সেগুলো কিন্তু তারা সরিয়ে নিয়েছিল। আমরা আবারও দেখছি যে সকালবেলা কিন্তু এখানে এসে দেখছি যে সেই ছাগলগুলো আবারও এখানে আনা হয়েছে এবং সেই ছাগলগুলো কিন্তু আবারও ভিতরে রাখা হয়েছে। তারা কিন্তু এখান থেকে একটি বাঁশের এবং দড়ি দিয়ে একটি সীমানা তৈরি করে ভিতরে কিন্তু আবার তারা কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে বলা চলে যে সাদেক এগ্রোর যে অংশটি ভেঙে ফেলা হয়েছিল সেই অংশটিতে কিন্তু তারা আবারও খামারের কার্যক্রম আবারও সম্পূর্ণরূপে চালু করতে যাচ্ছেন। এখন এটি আসলে কতটুকু সিটি কর্পোরেশন বাধা দিবেন এবং সিটি কর্পোরেশন আবারও এখানে কোনো পদক্ষেপ নেবেন কিনা সেটিও এখন দেখার বিষয়। আমরা এখানে দেখেছিলাম যে সকালে যারা ছিলেন তারা কিন্তু মৌখিকভাবে তাদেরকে বারবার বলেছেন যে তারা কেন আবার বাঁশের বেড়া এবং দড়ি দিয়ে আবারও সীমানা তৈরি করেছে এবং সেই সীমানাটি কিন্তু গতকালকে যেই জায়গাটিতে ছিল তার থেকে অনেকটা বেশি সামনে এগিয়ে করেছিলেন। বলা চলে যে অংশটি ভাঙা হয়েছে তার থেকেও এবারে তারা কিন্তু দখলে একটু বেশি গিয়েছেন। তবে এখানে যে বস্তি
অধিবাসী যারা ছিল তারা কিন্তু একদমই তাদের বাসা বাড়ির মালামাল যেগুলো থাকে টিনের বেড়া সহ সবকিছু নিয়ে একদমই চলে গিয়েছেন এবং তাদের কিন্তু এখানে সকালে আমরা কোনো দখল করতে দেখিনি। তাহলে বলা চলে যে যারা কিন্তু প্রভাবশালী তারাই কিন্তু দখলের চেষ্টা করছেন। এর বাইরে কিন্তু আসলে যারা সাধারণ নিম্নবিত্ত যারা আসলে অসহায় মানুষ তারা কিন্তু তাদের বসত ঘর সবকিছু নিয়ে চলে গেছেন। একদমই শেষ প্রান্তে কিছু ঘর আমরা এখনো দেখছি যে সেগুলো রয়েছে, কিন্তু সেগুলোও কিন্তু আমরা দেখছি যে দুই একজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু এখনো তাদের মালামালগুলো সরানোর চেষ্টা করছেন এবং সরিয়ে নিচ্ছেন। তো মোহাম্মদপুরের যে খালটি গতকাল উচ্ছেদ করা হয়েছে সেই খালের সবশেষ পরিস্থিতি ছিল এই। আজিম, আপনাকে ধন্যবাদ। সাদিক এগ্রোর অভিযান পরবর্তী দখল চেষ্টা নিয়ে বলছিলেন সহকর্মী এম এ আজিম। দেখছেন সংবাদ সকাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না। প্রতিষ্ঠানটির এক কর্মচারীর করা রিট পিটিশনের আদেশে বিএমডিএ-কে 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো দাখিলের নির্দেশ দেন আদালত। যদিও বিএমডিএ কর্তৃপক্ষ বলছে তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। কাজী শাহেদের প্রতিবেদন। সহকারী মেকানিক থেকে উপসহকারী প্রকৌশলী, সিনিয়র টপকে জুনিয়র পদোন্নতি পেয়েছেন। দাখিল পাশ করেও পদোন্নতি পেয়ে হয়েছেন প্রকৌশলী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে এমন পদোন্নতির ঘটনা ঘটেছে নির্বাহী পরিচালক আব্দুর রশিদের হাত ধরে। বিএমডি এর সহকারী মেকানিক নাহিদ আলীর করা রিট পিটিশনের পর এমন ঘটনা প্রকাশ্যে আসে। আমি মেকানিক হিসেবে আছি, আমার যারা জুনিয়র তাদেরকে উপসহকারী প্রকৌশলী করছি। আমি অনেকবার ডিপার্টমেন্টে আবেদন করছি যে আমার যারা জুনিয়র তারা আমার টপকায় প্রমোশন নিয়েছে, আমাকে দেওয়া হোক। বারবার তাগিদা দেওয়ার পরেও আমাকে প্রমোশন দেয়নি। গত 20 মে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চে শুনানি শেষে নাহিদ আলীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো হাইকোর্টে উপস্থাপনের আদেশ দেন। মাননীয় বিচারপতি উনি যে অর্ডার দিয়েছেন সেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে এবং সেই সাথে তিনি বলেছেন যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে অর্গানোগ্রাম সে অর্গানমটা দাখিল করতে। যদিও আদালতের সেই নির্দেশনা মানছে না বিএমডিএ কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী পরিচালকের দাবি আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমরা আদালতের সেই কপিটা আমরা পেয়েছি, আমরা আইনগতভাবে মোকাবেলা করার জন্য অলরেডি আমরা প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন ধরেই জনবল কাঠামো নিয়ে অসন্তোষ আছে বিএমডিএতে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে ইচ্ছেমতো পদোন্নতি দেয়ার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় CNN এর আটালান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক মঞ্চে একসাথে উঠলেও করমর্দন করতে দেখা যায়নি কাউকেই। বিতর্কে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, গর্ভপাতের অধিকার, চাকরি, মুদ্রাস্ফীতি, অভিবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই প্রার্থীর মধ্যে বিতর্ক হয়। এবারের বিতর্কে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানোর জন্য একজনের বক্তব্য দেওয়ার সময় অন্যজনের মাইক্রোফোন বন্ধ থাকবে। 2020 সালে বাইডেন ও ট্রাম্পের প্রথম বিতর্কের সময় দেখা দিয়েছিল বিশৃঙ্খলা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোটাভুটি, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাইসির উত্তরসূরি বেছে নিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 6 জন প্রার্থী। তবে আমির হোসেন হাশমি ও আলী রেজা জাকিনি ভোটাভুটি শুরু হওয়ার একদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান, এ 4 নেতার মধ্যে। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।